Radio Kolkata, your daily dose of happiness. ইসনার অঙ্গনে চতুর্থ পর্ব। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। প্রকৃতির রোষানলে আমাদের ওষ্ঠাগত প্রাণ। তিনি তার খেয়ালি মতিতে নিজের মতো চলিতেছেন। কে বলুন তো? আমি প্রকৃতি মাতার কথাই বলছি। নিদাঘ গ্রীষ্মে রোস্ট হতে হতে, তপ্ত কটাহে ভাজা ভাজা হতে হতে, আবহাওয়া দপ্তরের সমস্ত সতর্কবাণী অগ্রাহ্য করতে করতে গরমে জিভ বেরিয়ে আমাদের শুধুই প্রার্থনা, কবে বলবো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আহা, আমরা আকুল। গরম ভেদি বাড়ি ধারার জন্য কাতর। জুনের দ্বিতীয় সপ্তাহতেও এত তপ্ত এই পৃথিবী, কিন্তু কেন বলুন তো? দায়ী তো আমরাই। এ কোন আধুনিক সভ্যতা যেখানে প্রকৃতি এত দূষিত যে জীবন সংশয় হয়? শ্বাসে বিষ বাষ্প। প্রতি বছর নিয়ম করে 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। ইতিহাসে যাওয়ার আগে বলি, কে, কেন, কার কথা বলছি? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন ঠিক রাত 9টা বেজে গেছে। অতএব ভারতীয় সময় রাত 9টা। অতএব আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিশ্চয়ই এতক্ষণে রেডি হয়ে বসে পড়েছেন রেডিও কলকাতার অনুষ্ঠান শুনবেন বলে। হ্যাঁ, ইসনা অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন রাজাবাজারে এবং রেডিও কলকাতা অর্থাৎ বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এক এবং একমাত্র রেডিও স্টেশন রেডিও কলকাতার যৌথ উদ্যোগে যে অনুষ্ঠান শুরু হয়েছে ইসনার অঙ্গনে, সেটা নিয়েই চলে এসেছি আপনাদের বন্ধু RJ অম্বালিকা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইতিহাস। হ্যাঁ, যে কথা বলছিলাম, অনুষ্ঠান শুরুর আগেই আমরা শুরু করে ফেলেছি। ইতিহাসের দিকে এবার একটু চোখ রাখবো। 1973-এ, ঠিক তাই। আসলে 1972 সালে এই দিনটিতে ইউএনও জেনারেল অ্যাসেম্বলিতে মানব পরিবেশের ওপর যে সম্মেলন হয়, তাতে প্রতি বছর এই দিনটিকে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 143টি দেশ কিন্তু এখানে অংশ নেয় এবং সার্বিক সচেতনতা গড়ে তোলাই ছিল এর উদ্দেশ্য। 1973 থেকে শুরু হলো এই দিবস পালন। সেই প্রথমের অর্থাৎ সূচনা বছরে থিম ছিল একমাত্র পৃথিবী, ওয়ান প্ল্যানেট। প্রত্যেক বছর থিম এবং স্লোগান সহযোগে পালন হচ্ছে এই অনুষ্ঠান। না, এই দিবস পালন তো হচ্ছেই, কিন্তু আমরা কি করি সেটা কিন্তু ভাবতে হবে। এই ভাবনাকে সঙ্গী করেই আমাদের ইসনা এবং রেডিও কলকাতার যৌথ উদ্যোগে শুরু হওয়া অনুষ্ঠান ইসনার অঙ্গনের এবারের পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব। সঙ্গে রয়েছি আপনার বন্ধু RJ অম্বালিকা। প্রত্যেক পর্বের মতো এবারেও শুরুতে ইতিহাসের সরণিতে পা রাখা। হ্যাঁ, সেই সরণিতে হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছলাম? আমাদের বড় আপনার জন ইসনার ডক্টর প্রশান্ত কুমার বসুর সঙ্গে কথা বলবো। আমি না, গল্পে মেতেছে মুকুলিকা, একদম রেডি স্টেডি গো বলে স্টুডিওতে রেডি হয়ে গেছে ওরা দুজনে। আমরাও সেই গল্পে সামিল হব, কিন্তু তার আগে একটা কথা বলে দিই। শুধুই আপনার জন বললে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন না কার কথা বলছি আমি, তাই একটু ছোট্ট করে তার কথা বলি। কি যে বলি,
তিনি বিখ্যাত সাংবাদিক, প্রবীণ সাংবাদিক। অমৃতবাজার পত্রিকায় দক্ষতার সঙ্গে সাংবাদিক হিসেবে কাজ করেছেন বহুদিন। পরবর্তীকালে আমেরিকান সেন্টারের মিডিয়া কনসালটেন্টের পদ থেকেই অবসর গ্রহণ করেছেন। আর ওই যে বললাম আমাদের ভীষণ কাছের জন, এখন ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সহকারী সভাপতি এবং সায়েন্টিফিকা কম্যুনিকা ও বিজ্ঞান কাহন পত্রিকা দুটি সম্পাদনা করেন। আরও কত যে কাজ করেন সে গল্পে অন্যদিন আসবো। তার আগে বরং চুপি চুপি আমরা কান পাতি ওরা দুজন ঠিক কী রকম গল্পে মেতে উঠেছে। ইতিহাসের সাক্ষী হতে হবে তো আমাদেরও, তাই না? আপনারাও কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যেতে পারেন। কেন বলছি না, আমি বলবো না। আড্ডাটা চলুক, আমরা তারপর ফিরে আসছি। নমস্কার স্যার, কৃষ্ণারঙ্গনের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আজকে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি হয়েছি। তো আজকের বিষয় যেহেতু ইসনার পত্রপত্রিকা, তো ইসনার পত্রপত্রিকার ভূমিকা, এইসবের অবদান, এইসব সম্বন্ধে আমরা আজকে আপনার থেকে শুনতে চাই। ধন্যবাদ মুকুলিকা, তোমরা যে আমাকে তোমাদের অনুষ্ঠানে ডেকেছো তার জন্য আমি তোমাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতাই জানাই আর কি। তো যেটা তুমি জানতে চেয়েছো, এর আগে আমাদের মানে ইসনার সঙ্গে রেডিও কলকাতার যে একটা মেলবন্ধন হয়েছে, তাতেও ইতিমধ্যেই কতগুলো অনুষ্ঠান হয়ে গেছে এবং তার মধ্যে থেকে বোধহয় আমাদের পূর্বসূরীরা কেউ কিছু ইসনার পত্র পত্রিকা সম্পর্কে বলেছে। তবু আমি এই প্রসঙ্গে একটু বলে নিই। সেটা হচ্ছে ইসনার যেটি মূল পত্রিকা সায়েন্স অ্যান্ড কালচার, সেটিরও প্রায় 100 বর্ষের পথে। কেননা শোনা যায়, আমি অন্তত এখানকার যারা কর্মকর্তা ছিলেন আগে তাদের কাছে শুনেছি যে সায়েন্স অ্যান্ড কালচার মোটামুটি যবে ইসনা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 92 বছর আগে, সমসাময়িক আর কি। সেই অর্থে সায়েন্স অ্যান্ড কালচার আর ইসনা সমার্থক বলা যেতে পারে আর কি। তো যাই হোক, এবং তখন মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বা ডক্টর মেঘনাথ সাহা বা আরো যারা জড়িত ছিলেন ইসনার সঙ্গে, তারা মনে মনে এই স্বপ্নটাও দেখেছিলেন যে সায়েন্স অ্যান্ড কালচার যেহেতু একটি উচ্চ মার্গে এবং পত্রিকা, এবং যার পরিধি শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে বিজ্ঞানী মহলে, এবং এটার নামটা শুনেই বোঝা যাচ্ছে সায়েন্স অ্যান্ড কালচার, এর মধ্যে ভারতীয় সংস্কৃতির সম্পর্কেও নানা প্রবন্ধ এর মধ্যে উঠেছে এবং অনেকেই এর মধ্যে লিখেছেন, তার মধ্যে নোবেল লরিয়েটরাও রয়েছে। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম, তখন ওরা ভেবেছিলেন যে এটা যেহেতু ইংরেজি পত্রিকা এবং সারা বিশ্বব্যাপী এর প্রচার, ওরা তখন ভেবেছিলেন যে অন্তত দেশের সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে, বিশেষ করে এ ব্যাপারে আচার্য সত্যেন্দ্রনাথ বসু খুবই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, বা সেদিকে জগদীশচন্দ্র বসুর কথাও বলতে পারো, যে একই সঙ্গে মাতৃভাষায় বিজ্ঞান চর্চাটা হোক, অর্থাৎ ইসনা যেন ভবিষ্যতে একটা বাংলা পত্রিকাও বার করতে পারে। তো নানা কারণেই হয়তো সেটা সম্ভব হয়নি, যদিও সায়েন্স অ্যান্ড কালচার রীতিমতো জনপ্রিয় পত্রিকা হিসেবেই পরিচিতি লাভ করেছে। তো সেই প্রসঙ্গে করতে গিয়ে এর মধ্যে তখন আমি বলছি, সেটা করোনার সময়, 4-5 বছর হয়ে গেছে, এক সন্ধ্যের দিনে, মানে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো আমাদের এইরকম অর্গানাইজিং কমিটির মিটিং আরম্ভ হয়েছে। হঠাৎ সেখানে প্রস্তাবটা উঠলো এবং আরো যারা ছিলেন আমাদের ইসনার কর্মকর্তারা, আমিও ছিলাম সেই মিটিং এ আর কি। তো কথা উঠলো যে আমরা এখন তো দেশ আস্তে আস্তে যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কেন একটা বাংলা পত্রিকা
এবং একই সঙ্গে একটা ইংরেজি পত্রিকা বার করি না কেন। তো সবাই দেখলাম এক কথায় রাজি হলো, সবাই। নামকরণ কি হবে সেটা একটা সবাই একটু মাথা চুলকোতে আরম্ভ করলো। আমার কি জানি হঠাৎ মনে হলো, আচ্ছা ইংরেজিটার নাম সাইন্টিফিকা কমিউনিকা দিলে কিরকম হয়। সবাই হই হই করে উঠলেন, বলে বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো প্রায় সেই নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার মতো শোনাচ্ছে। আমি কিন্তু কোনো চিন্তা করে নামটা দিই না, আমার হঠাৎই মনে এসেছিল এবং দেখলাম মানে মুহূর্তের মধ্যে সেই প্রস্তাবটা পাশ হয়ে গেল। আর বাংলাটার নাম কি হবে? বিজ্ঞান কহন। এই নামটা দিলেন আমাদের এই ইসনার কাউন্সিলের সদস্য এবং ওই সায়েন্স অ্যান্ড কালচারের মানে মুখ্য সম্পাদক যিনি, ওটা তো সুন্দরু মন্ডল। উনি বিশ্বভারতীর বটানির অধ্যাপক ছিলেন, তারপর পরে ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর হয়েছিলেন। উনি এই প্রস্তাবটা দিলেন যে বিজ্ঞান কহন। প্রথমে যে সবাই একটু চিন্তা করছিল যে কহন শব্দের অর্থটা কি, যাই হোক তারপর উনি ব্যাখ্যা করে দিলেন এবং সেই নামটা গৃহীত হলো। তখন থেকেই ইসনার এই ম্যাগাজিন দুটো বেরোচ্ছে নিয়মিত। আমি ঠিক নিয়মিত বলতে এই ক্ষেত্রে একটু দ্বিধাবোধ করছি, তার কারণ আমাদের ছাত্রছাত্রীরাই এই পত্রিকা দুটি বার করতে আমাদের সহায়তা করে এবং ওই সঙ্গে সঙ্গে ওই মিটিং এই প্রস্তাব গৃহীত হলে যে সম্পাদনার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি তো সেই অর্থে মুকুলিকা মানে অংশ মধ্যে বঙ্গযথা, এরা সবাই প্রথিতযশা বিজ্ঞানী। আমি সেখানে হয়তো 50 বছরের উপর সাংবাদিকতা করে এবং ইংরেজি বাংলা দুটোতেই আমার চর্চা ছিল, যদিও আমি ইংরেজি কাগজের সঙ্গেই বা পরবর্তীকালে ওই আমেরিকানদের সঙ্গে কাজ করেছি, তা সত্ত্বেও বাংলাটার চর্চাটা আমি রেখেছি। তো সবাই প্রস্তাব করলেন যে সম্পাদনার দায়িত্বটা আমাকে নিতে হবে। কাগজ দুটোর দায়িত্ব যখন আমার হাতে দেওয়া হলো, আমি প্রস্তাব করেছিলাম যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা বিভাগের যিনি প্রধান ডক্টর অর্ণব বন্দ্যোপাধ্যায়, অর্ণব আমাদের সঙ্গে ইসনাতেই অনেকদিন ধরে জড়িত, আমি প্রস্তাব করলাম ওকে আমার যুগ্ম সম্পাদক হিসেবে আমি চাই আর কি। সেই কাজটাই এখনো পর্যন্ত হয়ে চলেছে এবং অর্ণব খুব সুষ্ঠুভাবে এই কাজটা করে চলেছে। এভাবেই আরম্ভ হলো। তো আমরা ঠিক করলাম যে বছরে দুবার ইংরেজি এবং বছরে দুবার বাংলা এই বেরোবে এবং সত্যি কথা বলতে কি মানে লেখাও আসতে আরম্ভ করলো এবং মোটামুটি ভাবে আমাদের 5 বছর সেটা বেরিয়েছিল। সে বছর সম্ভবত 2020 15ই আগস্ট একটা বিশেষ অনুষ্ঠান করে ইসনার পত্রপত্রিকার সূচনা হলো পেপারে এবং বলতে গেলে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে ওই ডিজিটাল ইন্ডিয়ার কর্মসূচিতে হয়তো আমরা নিজের অন্তর্ভুক্তিটা প্রমাণ করতে পারলাম। আর যাই হোক তারপর থেকেই চলছে হয়তো নানা কারণে এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা তখন যারা সেই সময় ছাত্রছাত্রী ছিল পড়াশোনার সঙ্গে জড়িয়েছিল, তারপর আস্তে আস্তে তারা তাদের যে অধ্যয়নের জগৎটা সেটা সম্পূর্ণ করেছে। পরবর্তীকালে নিজেরাও কৃতিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, ফলে অনেকের ক্ষেত্রে একটু সময়ের অভাব হয়ে যাচ্ছে। এছাড়াও নানা কারণ ছিল। তো সেই জন্য সবগুলো মোটামুটি ভাবে হয়তো ধরো যেটা ফেব্রুয়ারিতে বেরোনোর কথা সেটা হয়তো আমাদের বেরোতে বেরোতে মার্চ হয়ে গেল। কিন্তু আমাদের এটা নিজস্ব পত্রিকা, বাইরের থেকেও আমরা অনেক লেখা পাই, কিন্তু ওই এইটুকু মানে বিলম্ব সকলেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং এখনো নিচ্ছে। এই তো আমরা আশা করছি
আগামী সংখ্যা বিজ্ঞান কখন সায়েন্টিফিক কমিউনিকা 2-1 দিনের মধ্যেই বেরোবে। তো এরকম একটু দেরি হয়ে যাচ্ছে, যদি এটার প্রস্তুতিটা আরম্ভ হয়েছিল ধরো প্রায় 3 মাস আগে। সেই জন্য বলছি এগুলো একটু দেরি হচ্ছে, কিন্তু কিছু করার উপায় নেই আর কি। সবগুলো আমাদের হাতের মধ্যে নয় আর কি। যাই হোক, আমি অনেক কথা বললাম। মুকুলিকা, তোমার পরবর্তী প্রশ্নটা করো, তারপর আমরা কিভাবে কি করছি সেটা বলবো। আচ্ছা স্যার, আমরা তো অনেক কিছু জানতে পারলাম, যে সায়েন্স অ্যান্ড কালচার, সায়েন্টিফিকা কমিউনিকা, বিজ্ঞান কখন। তো এইসব পত্রপত্রিকায় যদি আমরা লেখা দিতে চাই, যদি কেউ লেখা দিতে চায়, তারা কিভাবে লেখা দেবে, কোন পত্রপত্রিকার কি বৈশিষ্ট্য, সেই অনুযায়ী লেখার মান কিরকম হবে, এই সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ মুকুলিকা, এটাও খুব ভালো প্রশ্ন। আমি তোমাকে একটা কথাই বলি, লেখা আমরা এই সবার কাছেই লেখার দ্বারটা উন্মুক্ত করে দিয়েছি, সবাই যেন লেখা দিতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, কেন ওই যে আগেই বলেছি যে সায়েন্স অ্যান্ড কালচার একটা ভারতবর্ষের বিখ্যাত একটা মানে কি বলবো ক্লাসিক জার্নাল। সেই অর্থে আমাদের এই পেপার দুটো কিন্তু একেবারে সাধারণ লোকের জন্য, যাতে মূল কথাটা হচ্ছে আমরা যেন বিজ্ঞানকে খুব সহজভাবে জনপ্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, এবং সেটা মাথায় রেখেই আমাদের লেখার বিষয়বস্তুটা মোটামুটি ভাবে আমরা নিজেরা, আমাদের 3 জনের একটি এডিটোরিয়াল বোর্ড আছে, এছাড়াও এডিটোরিয়াল বোর্ডের অন্যান্য সদস্যরা আছে, সেটা আমরা যখন প্রয়োজন হয় একসঙ্গে বসি, নইলে আমরা 3 জনে বসেই আর কি এটা ঠিক করে নিই। যেমন ধরো আমি তোমাকে বলতে পারি, বেশিরভাগ সময় বিজ্ঞান সংক্রান্তই একেবারে রেলেভেন্ট কোনো ইস্যু আর কি। যেমন ধরো এর আগে আমরা যে সংখ্যাটা করলাম, সেদিনের একটা বিশেষ অনুষ্ঠানে ইসনার যে অনুষ্ঠানটা হয়েছিল মাউন্টেন ডে। তো মাউন্টেন ডে কথাটা বললেই এর মধ্যে মানে এনভায়রনমেন্টের ব্যাপারটা চলে আসে, তারপরে জিওগ্রাফির ব্যাপারটা চলে আসে, জিওলজির ব্যাপারটা চলে আসে। এই সব মিলে দিলে আমরা তখন একটা মোটামুটি ঠিক করে নিই এই ওরিয়েন্টেশনে সে সায়েন্টিফিকাই হোক বা বিজ্ঞান কখনই হোক এরকম ভাবে বেরোবে। কিংবা ধরো এই আগামী দিনে এনভায়রনমেন্ট ডে আছে, কিংবা ডক্টরস ডে আছে, যে দিকগুলো ইসলাম পালন করে থাকে। এর মধ্যে আমাদের এও হয়ে গেল, আর্থ ডেও হয়ে গেল। তো এই দিকগুলোতে আমরা চেষ্টা করি আর কি, যে কোনো সায়েন্টিফিক্যালি সিগনিফিক্যান্ট ডেতে এখন এগুলো এই দিবসগুলো অনেকটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দিবস, এবং এর মধ্যে রাষ্ট্রসংঘেরও একটা বিরাট ভূমিকা আছে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্রিটিশ কিংবা আমেরিকার এরকমও কিছু কিছু দিন আছে, যেগুলো এখন বলা যেতে পারে যে ভারতবর্ষের কালচারের সঙ্গেও অঙ্গীভূত হয়ে গেছে। তো সেই রকম দিনগুলোই আমরা বেছে নিই, এবং বেছে নিয়ে সেই দিনগুলোতেই আমরা চেষ্টা করি যে বছরে তো 4টি সংখ্যা, এরকম একটা কোনো দিন মেনে কোনো অনুষ্ঠান যদি ইসনা পালন করে, দিনটা পালন করে, এবং সেই দিনেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আমরা এই কাগজ দুটো বার করি আর কি। তো সেক্ষেত্রে ওই যেমন আর্ট ডের কথা বললাম, তো আর্ট ডেতে সেই অনুযায়ী লেখা নেওয়া হয়েছিল। এর মধ্যে তোমার হয়তো স্মরণে থাকবে, তুমিও বিজ্ঞানের ছাত্রী এবং নিয়মিত লেখো টেখো, তো সেই জন্যই বলছি, তোমার স্মরণে থাকবে যে গত 2-3 মাস ধরে ওই রাজস্থানের সেই আরাবল্লী পর্বতমালা, সেটা একটা বিতর্কের বিষয় হয়ে উঠেছে, এবং সেই বিতর্কটা এমন যে সেটা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছে।
এবং দেখা গেল এই আরাবল্লী পর্বতমালার সঙ্গে পরিবেশ, ভূবিদ্যা, ভূগোল, এই সমস্ত মানে বিজ্ঞান সংক্রান্ত নানা বিষয় জড়িয়ে আছে। তা আমরা ঠিক করলাম ওই আরাবল্লীটাই আমাদের মেইন ফোকাস হবে। এবং আমি তোমাকে আগেও যেটা বললাম যে হয়তো এই সপ্তাহেই আমরা সেই ইস্যুটা প্রকাশ করতে পারবো, এবং এটার কাজও মোটামুটি শেষ হয়ে গেছে। দেখতেই পারবে যে আরাবল্লী নিয়ে অনেকগুলো লেখা আছে, এবং তার মধ্যে ধরো সম্পাদকীয়টা আমারই লেখা, এবং ওই ফেস টু ফেস বা আমরা যেটা ইংরেজিতে আছে ফেস টু ফেস, আর বিজ্ঞান কহনে আমরা বলি মুখোমুখি। এই ফেস টু ফেসে ওই প্রেসিডেন্সি কলেজের একজন প্রাক্তন ভূবিদ্যার অধ্যাপক আনন্দ চক্রবর্তীকে মানে ঘটনাচক্রে পেয়ে গিয়েছিলাম, এবং তার সাক্ষাৎকার আমি নিয়েছি, এবং সেটা ফেস টু ফেসের মধ্যে আছে। এছাড়া আমাদের ইসনার কাউন্সিলের সদস্য বা কার্যকরী কমিটির সদস্য এরাও যেমন লেখা দিয়েছেন, বাইরের নামকরা সাংবাদিক যারা পরিবেশ নিয়ে কাজকর্ম করেন, এরকম অনেকেই লেখা দিয়েছেন। আমি সেই অর্থে বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু একটা খুব সমৃদ্ধ সংখ্যা হতে যাচ্ছে, এবং এটা রেখে দেওয়ার মতো, শুধু আমাদের পড়ার জন্য না। এখন তো ওই যে বললাম ডিজিটাল ইন্ডিয়ার যুগ, সবাই মোটামুটি একটা ডিজিটাল লিটারেসির দিকে এগোনোর চেষ্টা করে। তো সেই অর্থে এটা যদি আমাদের পলিসি প্ল্যানার যারা রয়েছেন তাদের হাতেও যদি পৌঁছে, বা তাদের কানেও যদি আমাদের লেখার সূত্রে একটু জল ঢোকে, এবং যদি পরবর্তী কোনো কাজকর্ম মানে যেখানে ভুল হয়েছে বা ঠিক হচ্ছে না, সে ভুলটা যদি সংশোধিত হয়, তাহলে অন্তত মনে করব আমরা সবাই সাধারণ বিজ্ঞান কর্মী হিসেবে আমাদের একটা মস্ত বড় ভূমিকা থাকবে আর কি। সুতরাং সেই অর্থে আমরা বলবো যে ইসমা একটা বিরাট ভূমিকা পালন করছে এরকম ভাবে, এবং সেই জন্যই লেখাও আমাদের মোটামুটি ভাবে ধরো আমি একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিয়ে সবার কাছে অ্যাপিল করার চেষ্টা করি, এইরকম আমাদের ফোকাল ইস্যুটা হচ্ছে। সুতরাং আপনারা যদি এই ধরনের সাবজেক্টটা, তো হ্যাঁ কম বেশি হতে পারে, একটু আধটু বিচ্যুতি হতে পারে, তো তা সত্ত্বেও মানে যেন আমরা ফোকাসের থেকে সরে না যাই, সেই হিসেবে আমরা লেখাগুলো নেওয়ার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা হচ্ছে ইসনার আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, সেটাও আমাদের প্রায় 40 বছর এই কোর্সটা আমরা চালাচ্ছি, এবং ঘটনাচক্রে এখন আমি সেই কোর্স কমিটির চেয়ারম্যান। তো সেখানেও আমরা চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে, উদ্বুদ্ধ করতে, যাতে ছাত্রছাত্রীরাও লেখার সুযোগটা পায়। এবং সত্যি কথা বলতে কি, যদি লেখার সুযোগ পায়, প্রথমবারে হয়তো একটু ভুল হবে, ঠিক আছে, আমরা সেগুলো এডিট করে একটু সংশোধন করে নেবো, আমাদের পত্রিকার উপযোগ করে নেবো, কিন্তু পরবর্তী সময় তারা লিখতে লিখতে শিখতে পারবে যে কি করে একটা মানে পপুলার সায়েন্সের ওপরে লেখা তৈরি করতে, যাতে মূল উদ্দেশ্যটা মানে ওই বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেভাবেই লেখাগুলো সংগ্রহ করা হয়, এবং আমাদের পুরনো ছাত্রছাত্রীরা অনেকেই আছে যারা নিয়মিত লেখক, এতে তাদেরও একটা মানে লেখার অভ্যেসটা থাকছে। আর নতুন নতুন বিষয় যে কেউ লিখতে যাক, তাকে তো পড়াশোনা করতে হবে, সেই বিষয় নিয়ে জানতে হবে। সুতরাং লিখতে গেলে তার নিজের মানে কি বলবো জ্ঞান সঞ্চয়ও হচ্ছে। এটার মানে দুটো দিকই আছে আর কি, আর লেখার অভ্যেস আর নিজের জ্ঞানের ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করে। বাহ, খুব সুন্দর করে আপনি বোঝালেন। এটা জেনে আমি তো উপকৃত হবই, এবং বাকিরাও যারা শুনছেন তারা তো খুবই উপকৃত হবেন। আচ্ছা স্যার, গত 22শে এপ্রিল বসুন্ধরা দিবসে
পুরনো কলকাতার গল্প থেকে ইসনা একটা মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে, সেটাতে আমরা সবাই খুব আনন্দিত। সেই পুরস্কার পাওয়া নিয়ে আপনার থেকে আমরা শুনতে চাই। আচ্ছা, এটাও বেশ মানে আমি তোমার প্রশ্নটা শুনেও মজা পেলাম আর কি। তো তোমাকে বলি পরিপ্রেক্ষিতটা কি আছে। সেটা হচ্ছে পুরনো কলকাতার গল্প এখন তো মানে সবাই জানেন, আমরা মানি আর না মানি, আগামী দিনে মিডিয়ায় একটা মুখ্য ভূমিকা নিতে চলেছে সোশ্যাল মিডিয়া, বা যেটাকে আমরা বাংলায় বলছি সমাজ মাধ্যম। সবাই লিখছেন, অনেকেই অনেক কিছু লিখছেন, ব্লগ আছে, এগুলো সব, এবং কেউ কেউ সত্যি খুব ভালো লেখে। তো সেই সূত্রে তোমাকে বলা যেতে পারে পুরনো কলকাতার গল্প এরকমই একটি প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়েছিল, এবং ওদের সঙ্গেও আমি কিছুটা জড়িয়ে রয়েছি ওই সমাজ মাধ্যমে লেখার সূত্রে আর কি। এবং নিয়মিতভাবে ওরা আমার থেকে লেখা চায়, আমি লেখা দিই, এবং বিশেষ করে আমার পুরনো সংবাদপত্র প্রতিষ্ঠান যেখানে আমার কর্মজীবনের সূচনায় আমি জড়িত ছিলাম, অমৃতবাজার পত্রিকা, সেখানে সেই পত্রিকা এটা, এবং এটা অনেকের কাছেই হয়তো জানা নেই যে অমৃতবাজার পত্রিকার ভারতের স্বাধীনতা আন্দোলনে কিরকম ভূমিকা ছিল, এবং বিশেষ করে তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে অমৃতবাজার পত্রিকা কি ভূমিকা পালন করেছে। এবং সেই তখন ইংরেজি হয়তো একেবারে সাহেবী ইংরেজি ছিল না, যাই হোক সেইভাবেই। এবং তারপরে এই মূলত শোনা যায়, ঐতিহাসিকরা বলেন যে অমৃতবাজার পত্রিকার কণ্ঠরোধ করতেই ব্রিটিশ শাসকরা ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা রাতারাতি চালু করেছিলেন। এই ফলে মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অমৃতবাজার পত্রিকা এক রাতের মধ্যে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হয়েছিল। তো সেটা নিয়েও পুরো কলকাতার গল্পে আমি লিখেছি, দুবার আমাকে বলতে বলেছে। এই সূত্রে ওদের সঙ্গে যোগসূত্রটা এসে গিয়েছিল। তো নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যে পুরনো কলকাতার গল্প, তার মানে একটা হেরিটেজের ব্যাপার এর সঙ্গে জড়িয়ে আছে। সেই সূত্রে ওরা যেটা করেন প্রতি বছর ওই এপ্রিল মাসেই হেরিটেজ যে হয়, সেটা সম্ভবত 17 কি 18 এপ্রিল, আমার ঠিক দিনটা মনে পড়ছে না। তো ওরা এবারে প্রস্তাব দিলেন, এবং ওরা করেন কি, যারা জড়িত আছেন ওদের কর্মকর্তারা, ওরা বললেন যে ওরা মানে ধরো কোনো হেরিটেজ ইনস্টিটিউশন কিংবা কোনো হেরিটেজ নিয়ে কাজ করছেন এরকম কোনো পার্সোনালিটি বা কোনো হেরিটেজ পত্রপত্রিকা, এরকম প্রতিষ্ঠান হোক ব্যক্তি হোক, এদেরকে ওরা ওই হেরিটেজ অ্যাওয়ার্ড একটা প্রতি বছর এই হেরিটেজ দিবসে ওরা সেই সম্মানটা দিয়ে থাকে। এবার বছরের গোড়ায় মানে একদম 1 ডিসেম্বর ওদের সভাপতি ডক্টর জয়ন্ত সেন আমাকে ফোন করলেন যে আমরা ঠিক করেছি এবার ইসনাকে আমরা এই পুরস্কারটা দেব। তার কারণ এত বছর ধরে আপনারা এই বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজ চেষ্টা করে যাচ্ছেন, এবং সব থেকে বড় কথা প্রায় 100 বর্ষ অতিক্রান্ত হতে চলেছে। সুতরাং আমার মনে হয় ইসনা বড় দাবিদার। তো এটা তো আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। আমি তখন কার্যকরী সমিতি এবং আমাদের কাউন্সিলের এই প্রস্তাবটা রাখলাম। অনেকের মনে হয়তো একটু সন্দেহ ছিল যে আসলে ইসনা এ ধরনের পুরস্কার এর আগে কোনোদিন পায়নি, কিন্তু মানে ইসনার মর্যাদাটা সর্বজন স্বীকৃত, কিন্তু এই ধরনের পুরস্কার আগে পায়নি। সুতরাং আমাদের অনেকের মধ্যেই একটু সন্দেহ হয়তো দানা বেঁধে ছিল। যাই হোক, আমি মোটামুটি ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলাতে, এবং তারপরে ওই পুরনো কলকাতার গল্প থেকে ওরাও একদিন এলেন কথাবার্তা বলে, এবং আমরা একই সঙ্গে ওই বললাম যে ওই দুটো আলাদা দিনে অনুষ্ঠান করে দরকার নেই, আমরা ওই বসুন্ধরা দিবস যেটা আছে, প্রসঙ্গত মুকুলিকা বলে রাখি, ওই সোশ্যাল মিডিয়ায়
মানে ফেসবুকে আমি যে লেখাগুলো লিখি তার মধ্যে একটি স্মৃতিচারণা করেছি। এই মানে এটা সামান্য সাংবাদিক হিসেবে আমার একটা কি বলবো কাঠবিড়ালির ভূমিকা আর কি। এই বসুন্ধরা দিবস নামটি আমারই দেওয়া আর কি। যাই হোক, মোটামুটি এটা সব কাগজেই এখন গ্রহণ করেছে, এমনকি দূরদর্শনেও বিডি বসুন্ধরা লেখে ওরা আর কি, ওদের যে অনুষ্ঠানটা হয় পরিবেশ নিয়ে। তো এই বসুন্ধরা দিবসে একসঙ্গে এই অনুষ্ঠানটা হলো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আশুতোষ ঘোষ এবং আরো অনেক বিজ্ঞজন উপস্থিত ছিল। একটা মানে দারুণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইসনার হাতে এই একটা ফলক এবং একটা মানপত্র তুলে দেওয়া হলো। তো এটা আমি মনে করি যে অন্য কেউ কি ভাবছেন না ভাবছেন আমি জানি না, আমি অন্তত মনে করি যে এই পুরস্কারের মাধ্যমে আমরা বোধহয় আমাদের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্রের পায়ে একটি কি বলবো গোলাপ গুচ্ছ অর্পণ করতে পেরেছি। সুতরাং আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি এত বড় অনুষ্ঠানটা ইসলাম হাতে যে এসেছে। এই প্রসঙ্গে আরো তোমাকে কথা বলি যে এটা মোটামুটি বাইরেও একটা প্রচার হয়েছে এবং বোঝা যায় এর ফলে হয়তো ইসলাম বহির্বঙ্গের স্বীকৃতিটা আরো বেশি বাড়বে। আর ইসলাম মোটামুটি এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক মানে আমাদের এই রাজ্যেরও বাইরের কিছু বিজ্ঞানী, হয়তো তারাও এটা শুনে বাইরে ইসলাম যাতে বহুমুখিতা আরো বেশি বাড়তে পারে সেটার জন্য তারাও হয়তো চেষ্টা করবে এবং ইসলামকে মূল উদ্দেশ্য যে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছানো, এই পুরস্কারের ফলে হয়তো এই গুরু দায়িত্বটা আমাদের আরো বেশি বেড়ে যাবে। বাহ, খুব ভালো করে বললেন, সুন্দর করে বললেন, খুব ভালো লাগলো স্যার। আপনাকে আজকের এই ইসনার অঙ্গনে অনুষ্ঠানে পেয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার। হ্যাঁ, তোমরাও সবাই ভালো থেকো, যাতে আমরা সবাই একসঙ্গে ইসনাকে হাতে হাত বেঁধে এগিয়ে চলতে পারি এবং ইসনার কর্মপদ্ধতি বা লক্ষ্য সফল হতে পারি। বাহ, দারুণ গল্প হলো তো। কি আমি বলেছিলাম তো আপনাদের, লেখা রেডি করছেন তো? এত সুন্দর অপরচুনিটি মিস করলে কিন্তু চলবে না। বাংলা বা ইংরেজি আপনি যেটাতেই স্বচ্ছন্দ শুরু করে দিন লিখতে, ততক্ষণে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, প্রশান্তদাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা এবং শ্রোতা বন্ধুরা সত্যি সমৃদ্ধ হলাম। অবশ্য মুকুলিকাকেও অনেকটা ভালোবাসা জানাবো এত সুন্দর করে সবটা সামলানোর জন্য। কি অনেকক্ষণ তো গল্প হলো। লিখবেন আপনি, বলবো আমি, কাজ তো আছেই, কিন্তু মাঝে হাতে একটু আমপোড়ার শরবত হলে হতো না? শরীর ঠান্ডা করবে, আর কোনো কেমিক্যালও নেই, প্রকৃতির ছোঁয়াও থাকবে, সঙ্গে একটা গান না হলে চলে? রবি ঠাকুর তো লিখেই গেছেন, এই দগ্ধ উফ, এই যে দগ্ধ দুপুর বিকেল রাত সবটাই তো তাই। চলুন বরং সেই গান শুনি। সুন্দর করে গেয়েছেন আমাদের ইসনা অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের আরও এক বন্ধু পল্লবী হালদার। পল্লবীর গান শুনে ফিরে আসছি চট করে, সঙ্গে থাকুন রেডিও কলকাতার। প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে সে খোলো 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 দ্বার। প্রখর তপনতাপে
বাহির হয়েছি কবে কারা ভানুরবে, এখনি মলিন হবে প্রভাতের ফুলহার। খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর্মর বীণা। জানি না কে আছে ক্ষীণা, সাড়া তো না পাই তার। বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর্মর বীণা। জানি না কে আছে ক্ষীণা, সাড়া তো না পাই তার। আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভরে, একলা কেমন করে বহিব গানের ভার। খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে। বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে সে। খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। কি ভালো গাইলে পল্লবী, অনেকখানি ধন্যবাদ। সময় দ্রুত এগোচ্ছে। প্রকৃতির খেয়ালে এখনও প্রচণ্ড গরম থাকলেও জুনের দ্বিতীয় সপ্তাহে অফিসিয়ালি দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা এবং আশেপাশের সংলগ্ন অংশ যেটাকে বলা যায় দক্ষিণবঙ্গ মানে যদিও অনেকটা জুড়ে, যাই হোক সেখানে কিন্তু বর্ষা নেমে যাওয়ার কথা। ঠিক এমন সময় বিকেলের 10 দিক ঘিরে মেঘ জমেছে। বিকেলের শেষে রাত্রি ঘনায়। হ্যাঁ, এখন স্টুডিও ক্লক ভারতীয় সময় অনুযায়ী কিন্তু বেশ এগিয়ে গেছে। মানে আপনারও মোটামুটি ডিনার করার সময়, যদিও অন্যান্য দেশে যারা রয়েছেন, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা যে যার মতো নিজের কাজ নিশ্চয়ই করছেন। যাই হোক, আমরা এবার এক মানুষের গল্প শুনব। সেই মানুষটি যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন শুধুই বিজ্ঞানকে ভালোবেসে। একসময় দায়িত্ব নিয়ে সামলেছেন প্রধান শিক্ষকের কার্যকারিতা। এছাড়াও গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার তিনি। নাম দীপক কুমার দাঁ। বিজ্ঞান ক্লাব এবং বিজ্ঞান প্রসারে তিনি নিরলস কাজ করে চলেছেন। তার সঙ্গে স্টুডিওতে বসে জমিয়ে আড্ডা দিতে এক কাজ পাগল বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। না, এমন ভারী নামে আমরা যদিও তাকে ডাকি না, সৈকত দা তিনি আমাদের ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের অত্যন্ত কাছের মানুষ সৈকত দা। তার সঙ্গে তাহলে গল্পে চলে যাই। না, আমি না, একেবারেই বুঝতেই পাচ্ছেন সৈকত দা রেডি তো? শুরু হোক তাহলে দুই গুণী মানুষের আলাপচারিতার আমরাও একটু অংশ হই, শুনে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের সাথে পেয়েছি গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার দীপক কুমার দা মহাশয়কে, যিনি বিজ্ঞান সচেতনতার ক্ষেত্রে আর বিজ্ঞান আন্দোলন বা বিজ্ঞান ক্লাবের আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিহাসে বা পূর্ব ভারতের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। শ্রী দীপক দা এবং তার প্রয়াত স্ত্রী রেখা দা দুজনে মিলেই নিরলসভাবে প্রচেষ্টা করে গিয়েছেন বিজ্ঞান আন্দোলনের। দুজনেই ছিলেন স্কুল শিক্ষক এবং দীপকবাবু তার রিটায়ারমেন্টের পরেও কোনোদিনই
তার কাজ থেকে বিমুখ হননি এবং আজও তার স্ত্রীর বিয়োগ হয়ে গিয়েছেন, সন্তানেরা বড় হয়ে গিয়েছে, দুজনেই কৃতি ডাক্তার, এবং সকলে মিলে পারিবারিকভাবে তারা একটা অনন্য অসাধারণ কাজ করেছেন। তারা গোবরডাঙ্গা গবেষণা পরিষদ একটি সংগঠন তৈরি করেছেন এবং এই সংগঠনটি সারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় লেখা যত পত্র পত্রিকা, নিউজ লেটার, বুলেটিন, সায়েন্স রিপোর্ট আছে সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং একটি অসাধারণ পাঠাগার বা লাইব্রেরি তৈরি করেছেন, যা জনসাধারণের জন্যে বিনামূল্যে ব্যবহারের জন্যে সপ্তাহে প্রায় 7 দিনই উন্মুক্ত। এই গবেষণাগার ব্যবহার করে বহু ছাত্র পূর্বকালে এমফিল এবং এখনকার সময় পিএইচডি ডিগ্রির কাজ করেছেন এবং এই গোবরডাঙ্গা গবেষণা পরিষদ থেকে বিজ্ঞান সংক্রান্ত অন্তত প্রায় 250টির উপরে বই প্রকাশিত হয়েছে দীপকবাবু এবং তার ছেলে অভিজিৎ দা, এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায়। এখনও তারা কাজ করেছেন নিরলসভাবে। বিভিন্ন বিজ্ঞান আন্দোলন, বিভিন্ন সেমিনার, কনফারেন্স, পদযাত্রা, প্রকৃতি বৃক্ষণ শিবির, মৌমাছি পরিচিতি শিবির, প্রকৃতিকে জানার জন্যে প্রচেষ্টা, অসংখ্য কর্মশালা, ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স একাধারে মানুষটি করে চলেছেন নিরন্তর। আজ 70ঊর্ধ্ব দীপকবাবু আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তার কাছে আমরা তার এই বিজ্ঞান আন্দোলন, বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং বিজ্ঞানের প্রতি তার এই সংযুক্তির কারণটা বুঝে নেব বা জেনে নেবার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে যে এই জ্ঞানতাপস নিরহংকার মানুষটি যে গভীর প্রজ্ঞার সাথে বিজ্ঞান সাধনা করে চলেছেন, বিজ্ঞান সচেতনতা শিবির সংগঠন করে চলেছেন নীরবে নিভৃতে, এবং তার এই কর্মযজ্ঞের মধ্যে উনি কত বিশিষ্ট বিজ্ঞানী, সমাজকর্মী, বিজ্ঞান উদ্যোগী, ছাত্রছাত্রী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকাদের সংযুক্ত করেছেন সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। বাড়িতেই রয়েছে তার বিশাল অডিটোরিয়াম, সেখানে প্রায় বিভিন্ন বিষয় অনুষ্ঠান হয়ে থাকে। তারা প্রথম পশ্চিমবঙ্গের এই গোবরডাঙ্গা অঞ্চলের বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করেছিলেন। এরকম অনন্য অশেষ কৃতিত্বে ভরা, মণিমুক্ততে ভরা দীপকবাবুর কর্মজীবন বা কর্মকাণ্ড শুধুমাত্র একজন খ্যাতিমান শিক্ষক নয়, প্রধান শিক্ষকই শুধু নয়, তিনি আমাদের সকলের কাছে একজন উজ্জ্বল নক্ষত্র। যে এক হচ্ছে গিয়ে তার ভীষণ পজিটিভ মাইন্ডসেট এবং একই সাথে আপোষহীনভাবে কাজ করে যাওয়ার ক্ষমতা। কখনো কোনো দিনের জন্যে এক বিন্দু না থেমে উনি ক্রমাগত কাজ করে চলেছেন, যেটা সকলের কাছে একটা শিক্ষণীয় বিষয়। আসুন আজ দীপকবাবুর কাছ থেকে তার জীবনের কিছু ঘটনা এবং এই বিজ্ঞান আন্দোলনে জড়িয়ে পড়ার তার বিভিন্ন প্রেক্ষাপট আমরা একটু জেনে নেবার চেষ্টা করি। দীপকবাবু, আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার দীপকবাবু, আজকে আপনাদের অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আপনার এই বিশাল কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু ছোট করে আমাদের ইসনা শ্রোতা বন্ধুদের একটু বলেন যে আপনার এই গোবরডাঙ্গা গবেষণা পরিষদে কি কি কাজ হয়। আচ্ছা, নমস্কার। আমি তো বহু বছর ধরে বিজ্ঞান ক্লাব, পরিবেশ কর্মী, বিজ্ঞান কর্মী, বিজ্ঞান সচেতনতার প্রচার প্রসার এইভাবে কাজ করে আসছি। আচ্ছা আচ্ছা। আমাদের কাছে এটা একটা স্বেচ্ছা সেবামূলক মনোবৃত্তি। প্রথমেই বলে নিই, আমরা কোনো রকম এনজিও না। আমরা গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট বলে একটা ক্লাব প্রথমে করেছিলাম 1970-এর দশকের গোড়ায়, এবং সেখানেই সব কাজকর্ম করেছি। এবং আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, নিজস্ব বাড়ি আছে, লাইব্রেরি আছে, অডিটোরিয়াম আছে, হবি সেন্টার আছে, এমনকি মুক্ত মঞ্চ আছে, আমাদের নিজস্ব টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, কর্মযোগ্য বিশাল, এগুলো আমাদের সমস্ত আছে। তো 2010-এ আমি যখন স্কুল থেকে রিটায়ার হব, তখন মনে হলো যে আমাদের সায়েন্স ক্লাব ব্যাপারটা তো কিছুটা স্যাচুরেটেড মতন, তা একটা নতুন কি কাজ ভাবা যায়। তা 2-3 বছর, আমি 2010-এ রিটায়ার হয়েছি, তো ওইরকম 1-2 বছর আগের থেকে আমার মাথায় এলো যে বাংলা ভাষায় বিজ্ঞানের বই আর বাংলা ভাষায় বিজ্ঞানের পত্রিকা, এই দুটোর একটা ডকুমেন্টারি, একটা সংগ্রহ, সেটা সংরক্ষণ করতে হবে এবং গবেষণা। বাহ, এই ভাবনাটাকে আমি মাথায় রেখে আমি বলি যে আমাদের শেষ দিকে আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছিলাম, বেতন খুব কম ছিল। তারপরে একেবারে শেষে যখন আমরা রিটায়ার হয়েছি 2010, ওই সময় আমাদের বেশ মাইনে 10-12 হাজার 15 হাজার টাকা মতন হঠাৎ বেড়ে গেল।
তা ভাবলাম যে পেনশনও তো পাবো, আগে আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি কোনো পেনশন টেনশন কিছু ছিল না, তাহলে আমরা দুজনে চাকরি করি, আমি এবং আমার স্ত্রী, তো দুজনে মিলে আমরা আমাদের একটা কেনা জমি, আমাদের নিজের দিদিমণি আমার স্ত্রী কিনেছিলেন, তো সেটা কেনা জমিতে আমরা ঘর বাড়ি করেছি, 3 তলা বলা যেতে পারে, 2টো বিল্ডিং, 6 তলা। এইখানে আমরা এই পর্যন্ত প্রায় 100-র কাছে আলমারি সংগ্রহ করে সেগুলো বই ভর্তি করেছি, এবং পত্রিকা, লিটল ম্যাগাজিন, এছাড়া বিজ্ঞানের, বাংলা ভাষায় বিজ্ঞানের পত্রিকা ইত্যাদি ইত্যাদি, এরকম একটা বিরাট কর্মযোগ্য। তার মধ্যে আমাদের আলোচনা সভা, নিজস্ব অডিটোরিয়াম মতন 60 জন মতন বসতে পারে এরকম অডিটোরিয়াম আছে। তার সঙ্গে আমাদের নিজস্ব স্লাইড প্রজেক্টর আছে, মাইক্রোস্কোপ, আমাদের বক্তৃতার ব্যবস্থা, মাইক সেট ইত্যাদি এসব আছে, সব আমাদের নিজস্ব আমরা করতে পেরেছি। তো এখন এইখানে আমরা যে বাংলা ভাষায় বইপত্র সংগ্রহ করছি, এর ইন্সপিরেশনটা আমি পাই আমার মনের মধ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ও আচ্ছা আচ্ছা। আমি ওই সময়ে ওই রাধানাথ সিকদারকে নিয়ে একটু পড়াশোনা করার জন্য আর্য বিদ্যা একটা পত্রিকা, আর্য দর্শন, সেইখানে একটা রাধানাথ সিকদারের আত্মকথার একটা লেখা ছিল, আমি ওইটা গিয়ে একটা স্লিপ দিলাম। তারপর আমি একটু ভেতরে তাকিয়ে দেখলাম যে বিরাট একটা সমুদ্র বলছে। আমার মনে হলো খুব ছোট করে গোবরডাঙ্গায় আমরা যদি বাংলা ভাষায় বিজ্ঞানের বই আর বিজ্ঞানের পত্রিকা এর সংগ্রহ নিয়ে একটা এরকম গবেষণা প্রতিষ্ঠান এই বঙ্গীয় সাহিত্য পরিষদের মডেলে আমরা করতে পারি, এটা ছিল আমাদের ইন্সপিরেশন। তা দেখলাম যে হ্যাঁ, আস্তে আস্তে তারপর যখন বইপত্র কালেকশন করা শুরু করলাম, তখন আমরা অনেক সহযোগিতা পেলাম। আমাদের বিজ্ঞান ক্লাবের বহু লোকের সঙ্গে চেনা জানা ছিল, তারা বললো হ্যাঁ, আমাদের বাড়ির বইপত্র তো খবরের কাগজের সঙ্গে শেষ দরে বিক্রি করার কথা ভাবছিলাম, তা তুমি যদি নাও তো খুব ভালো, আমরা বিনা পয়সায় দিচ্ছি। তখন ওই বিজ্ঞানের বইয়ের সঙ্গে সাহিত্যের বই, শিল্প, দর্শন, ইতিহাস, ধর্ম, এরকম নানা বিষয়ের উপর বইপত্র আসতে শুরু হলো। ঠিক কথা, বইপত্র তো আর ফেলে দেওয়া যায় না, ফলে আমাদের এখানে এখন একটা বেশ প্রকাণ্ড লাইব্রেরি আমরা তৈরি করেছি। 1030 তো হবেই বই, আর 100টা আলমারি এবং প্রায় 30,000-এর উপরে সংগ্রহ। 30,000, 30 থেকে 35,000, 40,000-এর কাছেও হতে পারে। 30 থেকে 40,000 বই এবং ওইরকম পত্রিকা আমরা সংগ্রহ করেছি। এইগুলোর উপরে আমাদের নিরন্তর কাজ হচ্ছে। 6-8 জন এ পর্যন্ত পিএইচডি কাজ করেছে এখানে এসে, 6-8 জন এ পর্যন্ত এমফিল এর কাজ করেছে। এছাড়া টুকটাক খুব যে আমি বলবো না এখানে গবেষণার জন্য ছেলেমেয়েরা খুব বেশি সংখ্যায় আসছে, কিন্তু একেবারেই যে ব্যাপারটা ফেল না তাও নয়। আমরা আস্তে আস্তে এটা প্রচার হচ্ছে, ঠিক কথা, ধীরে ধীরে হয়তো একটু প্রচার হচ্ছে। আর মূল ব্যাপারটা তো সকলে কলকাতার অভিমুখী, ঠিক কথা, এটা তোমাকে কলকাতা থেকে বিপরীত অভিমুখে অনেকটা দূরে, সেইখানে মানুষ এবং এই জিনিসপত্র আমার কাছে আছে, এটা যদি নিশ্চিত হয় তাহলে যার দরকার সে নিশ্চয়ই আসবে, ঠিক কথা, এই বিশ্বাসটা আমাদের আছে। জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনার এখানে তো বহু বইও প্রকাশনা হয়, আমি শুনেছি আপনাদের 250-এর উপর টাইটেল রয়েছে। আসছি তো 2010-এ তো আমরা এইসব দিয়ে শুরু করলাম। এবারে আমাদের কাজকর্ম প্রসারিত হচ্ছে, নতুন লোকজন অনেকে আসছে, যোগাযোগ বাড়ছে। তাতে আমি 2018-তে একটা গণিত ভাবনা বলে একটা পত্রিকা শুরু করি। আচ্ছা, দেখলাম যে বিজ্ঞানের অনেকগুলো পত্রিকা আছে মাতৃভাষায়, জ্ঞান ও বিজ্ঞান আছে, জ্ঞান বিচিত্র আছে, বিজ্ঞান মেলা আছে, এই যুগে কিশোর বিজ্ঞানী আছে, হ্যাঁ এরকম বিজ্ঞান অন্বেষক আছে, হ্যাঁ ঠিক কথা, এরকম সব বহু পত্রিকা আছে। কিন্তু গণিতের স্পেসিফিক বাংলা ভাষায় গণিত চর্চা, ঠিক কথা। তো আমি বেশ লোকজন তো আমার অনেকেই চেনা, যেহেতু বিজ্ঞান ক্লাবের সূত্রে পরিবেশ এইসব বিজ্ঞান কাজকর্ম সূত্রে করি, তাতে আমি ডাকতে বেশ অনেকেই যুক্ত করলেন। এবং এখনো 10 বছর হতে গেল, আমরা ধারাবাহিক বছরে 4টে, এই 10 বছরে আমরা 40টা সংখ্যা কিন্তু বার করেছি, কোনো একটাও আমাদের কোনো ডিফল্টার নেই। এই করতে করতে আবার একটা মাথায় এলো যে পরিবেশ ভাবনাকে তো ছেড়ে দেওয়া যায় না। তো আমরা হচ্ছে স্টেট বায়োডাইভার্সিটি যে বোর্ড আছে তার অ্যাপ্রুভড আমরা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গোবরডাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা সারা পশ্চিমবঙ্গে আমরা হচ্ছে একমাত্র একটা সংস্থা, এমনকি সারা ভারতেও হতে পারে, যে আমরা একটা বিএমসি হিসেবে
জীব বৈচিত্র্য সুরক্ষা বার্তা, একটা নিউজ লেটার, সেটাও যথেষ্ট যত্ন সহকারে 48 পাতা প্লাস 4 পাতা কভার, 52 পাতা, এটা আমরা 2020 থেকে নিয়মিত কাজ শুরু করছি। আমাদের এর অনেক গ্রাহক আছে, আমরা খুচরো বিক্রি হয় অনেকের। এটা কত সংখ্যক আপনারা ছাপান, মানে এই ধরনের পত্রিকা? সব সংখ্যা আমরা 500 কপি ছাপি। আচ্ছা আচ্ছা, 500। আচ্ছা। তো এইটা আমরা নানা রকম এদিক ওদিক করে কিছু ঘাটতি থাকে, যেটা আমরা সেই ঘাটতিটা আমাদের পারিবারিক ভাবে, আমার ছেলে মেয়েও সরকারি চাকরি করে, আর আমার স্ত্রী আজকে নেই, কিন্তু তার কিছু ফিক্সড ডিপোজিট ইত্যাদি ব্যাংকে আছে, ওইগুলোর আমি প্রতি 3 মাস অন্তর বা কোনোটা 6 মাস অন্তর আমি কিছু সেই ইন্টারেস্ট গুলো আমরা প্রেসকে ঘাটতিটা মিটিয়ে দিই। কিছু বইপত্র ছাপি আমরা অনেক, আমরা 30টা গণিতের বই ছেপেছি। চমৎকার, মানে ইনিশিয়েটিভ, ভাবা যায় না। 30টা। তারপর পরিবেশের ভাবনার বই ছেপেছি অন্তত 15টা। তারপর পদার্থ বিজ্ঞানের অন্যান্য, তারপরে যারা জনবিজ্ঞান প্রচারক, যেমন ধরো যাক সমর বাগচি, ঠিক, যেমন ধরো গণদর্পণের ব্রজ রায়, যেমন ধরো অধ্যাপক অসীমা চট্টোপাধ্যায়, কিংবা অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়, মানে যারা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু কিংবদন্তি কাজ করে গিয়েছেন। এইরকম বহু, প্রায় আমি 30 জন বিখ্যাত জনবিজ্ঞান প্রচারক, অথচ তারা খুব বড় মাপের বিজ্ঞানী এবং বিস্তৃতির পথে, তাদের নিয়ে আমি এ পর্যন্ত প্রায় 300-র কাছে বইপত্র করেছি। 300। বাহ 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 বাহ, মানে এতগুলো টাইটেল এর মধ্যে, এগুলো কি সবই বাংলা? এগুলো কি সবই বাংলা বই? আমার একদম বাংলা ভাষায় গণিত, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই রবি ঠাকুরের বাংলা হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধ, উনি বলেছেন। এবং বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে, উনি একটা প্রবন্ধের মধ্যে লিখছেন, যাহাকে তাহাকে যেখানে সেখানে বিজ্ঞানের কথা শুনাইতেই হইবে, এইরূপ শুনিতে শুনিতে এই জাতির ধাত পরিবর্তিত হয়। বাংলাকে বিজ্ঞান করিতে হইলে বাংলা ভাষায় বিজ্ঞান শিখাইতে হইবে। এটা আমাদের ধ্যান এবং জ্ঞান। খুব সুন্দর কথা, এত ভালো লাগলো, এত সুন্দরভাবে আপনি এটা ফুটিয়ে তুললেন আমাদের মধ্যে। আর এছাড়াও আমি শুনেছি যে আপনার বাড়িতে একটা ওই মানে গোবর গাছ প্ল্যান্ট আপনি আপনাদের মধ্যে করেছেন। এখন দেখো, এটা হচ্ছে যে আমার বাড়িতে এলপিজি গ্যাসের কানেকশন আছে, ঠিক কথা, কিন্তু আমি দেখলাম যে মানুষকে মোটিভেট করতে হবে, মানুষের কাছে আমি হাতে কলমে নিজে করে মানুষের কাছে সেটা তুলে ধরতে হবে। তো এখন তো লোকের মধ্যে গরু পোষা, ছাগল পোষা, ভেড়া পোষা, হাঁস মুরগি পোষা, এগুলো খুব 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 কমে গেছে। আগে গ্রাম বাংলার যেসব গরিব মানুষেরা এই সমস্ত গরু, ছাগল, হাঁস মুরগি, ভেড়া এইসব পালন টালন করে কিন্তু প্রায় বেঁচে থাকতো কোনো রকমে নিজেদের মতন, কিন্তু আজকে সেইগুলো আর নেই। তো এই যে গোবর, এই যে কৃষকরা যে রাসায়নিক সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, আমরা এর বিরুদ্ধে জৈব চাষ প্রসারের জন্য একটা আন্দোলন করছি প্রথম থেকে। সবুজায়ন, আমরা গাছ লাগানোর কাজ করছি, নদী বাঁচানোর কাজ করছি, জলাভূমি বন্ধ করা যাবে না, জলাভূমি ধ্বংস করা যাবে না, তার বিরুদ্ধে আমরা কথা বলছি, শব্দ বা দূষণের বিরুদ্ধে আছি, সব রকমের জনবিজ্ঞান আন্দোলন, পরিবেশ আন্দোলন আছি। তো এই যে গোবর গ্যাসটা আমরা করেছি, এই গোবরটা আমি কিনি, এখানে একটা দুটো খাটাল আছে, তাদের সাথে কন্ট্রাক্ট আছে, আমরা 15 দিন অন্তর ওখান থেকে 10-20 বস্তা ওই ভ্যানে করে চাপিয়ে নিয়ে আমরা চলে আসি, এবং প্রতিদিন 1 বস্তা করে আমাদের গোবর জল দিয়ে গুলে দিতে হয়। এবং এই যে এলপিজি গত 2-3 মাস 4 মাস ধরে যে এলপিজি গ্যাসের সংকট হচ্ছে, আমার বাড়িতে আমি খুব নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আছি, গোবর গ্যাসটা আমাকে খুব, মানে আপনি সমস্ত কাজে কর্মে একটা তো ভীষণ ইন্সপিরেশন আমাদের প্রত্যেকের জন্য। আপনার থেকে অনেক কিছু আমরা শিখেছি। আপনার কাছে একটা ছোট প্রশ্ন আমার, এইটা যদি একটু ছোট করে আমাদের দর্শকদের বলেন, এই যে এত বড় একটা কাজ, এইটার ইন্সপিরেশন আপনি কিভাবে পেলেন? মানে এই যে বিজ্ঞান আন্দোলনের সাথে আপনি জড়িয়ে পড়লেন, বিজ্ঞান ক্লাব আন্দোলন করেছেন, পত্র পত্রিকা ইত্যাদি এত কাজ করেছেন, এর মানে হঠাৎ করে এর ইন্সপিরেশনটা আপনার মধ্যে, আপনাদের সময় তো এই নিয়ে সেরকম কোনো প্রচার প্রসার ছিল না, তাহলে হঠাৎ করে আপনি এদিকে এলেন কিভাবে? এটা তো খুবই মৌলিক প্রশ্ন এবং এটা একদম গোড়ার প্রশ্ন। আমি 1967 সালে
আমরা একটা গোবরডাঙ্গাতে সায়েন্স ক্লাব শুরু করি এবং তার একটা বিজ্ঞান সায়েন্স ক্লাব তখন হয়নি, আমার বন্ধুরা মিলে 1967 সরস্বতী পুজো, ওই সময় আমরা একটা বিজ্ঞানের এক্সিবিশন করি গোবরডাঙ্গা স্টেশনের কাছে একটা জায়গায়। সেই প্রদর্শনীটা দেখে গোবরডাঙ্গার মানুষ খুব অভিভূত এবং তারা আমাদের খুব পিঠ চাপড়ে বললো, তোমরা তো খুব ভালো কাজ করেছো, তোমাদের প্রতি বছর এই বিজ্ঞান প্রদর্শনী তো করতে হবে, ইত্যাদি ইত্যাদি করায় আমরা খুব উৎসাহিত হয়ে, এবং তখন বিড়লা মিউজিয়াম বেশ চালু হয়ে গেছে, আমাদের ছেলেরা সবাই আমরা বিড়লা মিউজিয়ামে যেতাম এবং সমর বাগচি মশাই আমাদের খুব মানসিক এবং শারীরিকভাবে উৎসাহ দিতেন। এইটা একটা সমর বাগচি মশাই। আর একজন ভদ্রলোক ওই সময় গোবরডাঙ্গার বাইরে থেকে এলেন, তিনি একজন র্যাডিক্যাল হিউম্যানিস্ট, মানে এম.এন. রয় পন্থী। তিনি সরাসরি এম.এন. রয়, তার স্ত্রী এল.এন. রয়ের সঙ্গে পরিচিত ছিলেন। হ্যাঁ, এবং তিনি এসে বললেন আমাদের খুঁজে টুজে নিয়ে, বলে তোমরা সায়েন্স ক্লাব করেছো? বললাম হ্যাঁ, এই যখন এই তাই বলে আমরা খুব বক্তৃতা দিলাম। তখন উনি গম্ভীর হয়ে আমাকে একটা প্রশ্ন, আমি তখন টিচার, স্কুলে যে স্কুল থেকে আমি পড়াশুনো করেছি সেই স্কুলেই আবার আমি শিক্ষকতা শুরু করেছি। তা আমাকে বললেন যে দীপক, তুমি তো শিক্ষক, বলো দেখি হোয়াট ইজ সায়েন্স। এই কথাটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমাদের তো স্কুল কলেজ কোনো শিক্ষক মশাই তো কোনোদিন বলেননি হোয়াট ইজ সায়েন্স। বলে এইটা যদি তুমি না জানো তুমি কি সায়েন্স ক্লাব করবে? বলে এই প্রথম উনি যুক্তিবাদী একটা বিজ্ঞান মনস্ক ভাবনা, গ্যালিলিও কেন বিখ্যাত, কোপারনিকাস কি করেছিলেন, কেপলারের জন্য নিউটনের বা কি হলো, এইখানে উনি আমাদেরকে ধরে এই বিজ্ঞান চর্চা শুরু করলেন। মানে আপনার চিন্তার জগতে উনি একটা করাঘাত করলেন, মানে আপনার চিন্তার জগতে একটা করাঘাত হলো। এবং শুধু তাই না, উনি আমাকে ধরে বলেন চলো কলকাতায়। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয় কোনোদিন দেখিনি, কলেজ স্ট্রিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমাকে নিয়ে গিয়ে দেখালেন, এই দেখো, তার আগে একে বলে প্রেসিডেন্সি কলেজ, তুমি জানো ডিরোজিও কি পড়তে, এই ডিরোজিওর এখানে ঘর আছে, চলো। বলে উনি এইসব করে করে আমাদেরকে খুব উৎসাহ দিতেন। এবং ওই সূত্রে আমরা লেখক গৌর কিশোর ঘোষ, লেখক অধ্যাপক অম্লান দত্ত, অধ্যাপক শিবনারায়ণ রায়, আবু সৈয়দ আইয়ুবের বাড়ি, এরকম বহু বিখ্যাত, গৌরী আইয়ুবের বাড়ি, এরকম বহু বিখ্যাত বাড়িতে আমাদের বেশ অবাধ যাতায়াত ছিল। সেইটার একটা প্রেরণা আজও আমরা নিশ্চয়ই আমাদের এই এত বৃহৎ কাজের মধ্যে হয়তো আজও ধরে রেখেছি, এবং তা সেই মানুষদের মধ্যে একটা আমরা একটা যুক্তিবাদী সমাজ উন্নয়ন, এবং একটা কথা আর একটা কথা, যে কাজ করতে হবে খুব গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে। ঠিক ঠিক ঠিক, এইটা আমাদের মাথায় সকাল থেকে সন্ধ্যে আমরা জব করি, যে কোনো কাজে হ্যাডার ব্যাডার মনে হলো লাভ দিয়ে কাজটা করবো, কি জন্য সেটা করব, মানুষের কাছে কি আমরা কি কেন নিয়ে যাব, এরকম অসংখ্য কাজ আমরা করেছি। যেমন ধরো আমাদের একটা কাজ মৌমাছি পালন, এইটা কিন্তু আমরা, তুমি পশ্চিমবঙ্গের যদি যেখানে খুশি যাও, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, মৌমাছি বললে বললে গোবরডাঙ্গার নাম জানেন আপনারা? আপনারা তোমাকে জিজ্ঞেস করবো গোবরডাঙ্গার নাম জানেন? আর আপনার সাথে তো আমার পরিচিতিও হয় সেই সংবাদপত্রে আমাদের সায়েন্স ক্লাবের একটা ছেলে ইন্ডিয়ার 1970, আমাদের সায়েন্স ক্লাবের একটা ছেলে বলে জানিস মৌমাছি পালন করা যায়? বলে দেখ মৌমাছি আবার কোনোদিন শুনিনি, বলে চল, বলে গোবরডাঙ্গার একটা বাড়িতে আমরা গেলাম, সত্যি সত্যি দেখলাম আম গাছের তলায় একটা তাকে জিজ্ঞেস করলাম, বললেন হ্যাঁ, ওই বারুইপুরের পরে শাসন বলে একটা রেল স্টেশন আছে, সেইখানে থেকে মৌমাছি কোঅপারেটিভ সোসাইটি আছে, ওখান থেকে বাক্স বিক্রয়, হ্যান ত্যান ত্যান। এইবার আমি একদিন চলে গেলাম, আমি গিয়ে দেখে আমি একদম মানে উত্তেজিত, যে এত সুন্দর, খুব সুন্দর ভাবে এটা এক জায়গায় বাক্স তৈরি হচ্ছে, এক জায়গায় হানি প্রসেসিং হচ্ছে, লোকজনেরা আসছে, দেখছে এটা হচ্ছে, ওটা করছে, সেটা হচ্ছে, মানে একটা অসাধারণ সুন্দর কর্মযোগ্য। বিরাট ঠিক কথা। ওইটা দেখে দেখি সেক্রেটারি বলে আবার একটা বোর্ড লাগানো রয়েছে, তা আমি আস্তে করে ঢুকে বললাম নমস্কার, একটু ঢুকতে পারি? বললাম শোনা শোনা শোনা। আমি বললাম দেখুন আমি এরা সায়েন্স ক্লাব করি, আর এমনি স্কুলেরও আমি শিক্ষক, এই কি আপনারা মৌমাছি পালন করেন টরেন তো আমরা কিছু চাই? বলো আরে বাপ, আপনি এসছেন, খুব ভালো হয়েছে, আমাদের এই সামনের সপ্তাহ থেকে ট্রেনিং, আপনি দুটো ছেলে দিন, আমরা সব শিখিয়ে দেবো, সরকারি ট্রেনিং শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো আমি দুটো ছেলে পাঠালাম গোবরডাঙ্গা থেকে, তারা 3 সপ্তাহের ট্রেনিং নিল,
নিয়ে যেয়ে এসে আমাকে বলছে, আমি যে জিজ্ঞেস করলাম তাহলে এখন কি, বলে দীপক দা আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি করবো? বলো আপনি 10টা ছেলে জোগাড় করুন, ওই যে ট্রেনিং আমরা নিয়ে এসেছি, সব খাতাপত্র বই টই কিনে নিয়ে এসেছি সবকিছু, ওই ট্রেনিং আমরা দেবো। বুঝতে পেরেছি। ওই ট্রেনিং আমরা ফার্স্ট ব্যাচ শুরু করলাম 76-এ। আচ্ছা, তার ছবি আছে, তার বই আছে, ওই সব এই যে ওই কথাবার্তা যতগুলো যা বললাম আমাদের সব প্রিন্টেড ডকুমেন্ট আছে। আপনি এই ডকুমেন্টেশনে সত্যি একজন কিংবদন্তি। আমাদের সব প্রিন্টেড ডকুমেন্ট, সমস্ত কিছু আপনি ডকুমেন্ট করে ফেলেন, মানে যেখান থেকে যা বলেছি সব আমি, ওই 70 সালের ডকুমেন্ট আছে, 75 সালের ডকুমেন্ট আছে, 80 সালের ডকুমেন্ট আছে। থ্রু আউট দ্য আওয়ার অ্যাক্টিভিটি, ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, আমরা সমস্ত প্রিন্টেড ডকুমেন্ট দেখাতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই জন্যই আমি সবসময় বলি দীপকবাবু, আজকে আমাদের প্রায় সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসনাকে সময় দেওয়ার জন্য, রেডিও কলকাতাকে সময় দেওয়ার জন্য। এবং যেটা শ্রোতা বন্ধুদের কাছে ইন্সপিরেশন, আমি সবাইকে বলবো যে আপনারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে অতি সহজেই কিন্তু গোবরডাঙ্গায় আসতে পারেন, এবং গোবরডাঙ্গা স্টেশন থেকে দীপকবাবুর গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কথা বললে যে কোনো টোটো রিক্সা, যে কোনো ভ্যান আপনাকে এখানে পৌঁছে দেবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। একটা দেখার মতো জায়গা, এবং আমি বলি এটা একটা বিজ্ঞানের তীর্থস্থান। দীপকবাবু আপনার এই অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন, এটা আমাদের সকলের জন্য একটা ইন্সপিরেশন। আমরা সকলে মিলে প্রার্থনা করি সুস্থ থাকুন, সবল থাকুন, আরো সামনের দিনে এই কাজটাকে আপনি এগিয়ে নিয়ে যান। আমাদের সকলের শুভেচ্ছা আপনার সাথে রইল। আর আমার ইসনা বন্ধুদেরকে এবং আমাদের রেডিও কলকাতার সবাইকে বলবো যে একবার আমরা সুযোগ থাকলে, এবং আমাদের ইসনাতে একটি ক্লাস হয় যেখানে আপনি অনেক সময় লেকচার দিয়েছেন, আমার একবার ইচ্ছা রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসে একদিনের একটা হাতে কলমের যদি ওয়ার্কশপ আমরা এখানে করতে পারি, তাহলে তারা অনেক বেশি লাভবান হবে। যে গ্রামাঞ্চলে কি করে বিজ্ঞান সচেতনতার কাজ করা হচ্ছে একেবারে হাতে নাতে তারা দেখার সুযোগ পাবে। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সময়ের জন্য। ভালো থাকবেন, আমাদের নমস্কার নেবেন। আচ্ছা, আমার খুব ভালো লাগলো, সকলকে শুভেচ্ছা, নমস্কার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই দীপক বাবুকে এবং সেই সঙ্গে সৈকত দাকে, সৈকত কুমার বসুকেও। দুজনকেই এই স্টুডিওতে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি। এমন করে বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। ঠিক এমন আরও অনেক গল্প শুনি আমরা। এবং আরও একটা কাজ কিন্তু নিজেদের করতে হবে, নিজেদের কিন্তু সচেতন হতেই হবে। বর্ষাকাল আসছে, যাতে নিজেরা ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলি এবং অন্যরাও যাতে না ফেলে, খেয়াল কিন্তু আমাদেরও রাখতে হবে। বিশ্ব প্রকৃতি দিবসে এইটুকুই অঙ্গীকার হোক, গাছ না কেটে বরং গাছ লাগাই। সেই যে তিনি তার স্বপ্নের শান্তিনিকেতন আশ্রমে বৃক্ষরোপণ উৎসব শুরু করেছিলেন এবং এই গান তৈরি করেছিলেন। আমরা আজও তা স্মরণ করি। বারবার মনে হয় এটাই বোধহয় একমাত্র রাস্তা। আমাদের ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ইসনার আরও এক বন্ধু অপেক্ষা করে আছে সে গান শোনাবে বলে, রূপসা ঘোষ। রূপসা ঘোষের কাছে আমরা শুনে নেব সেই গানটি। বড় বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ, ধলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে।
মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে। হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী এসো, এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতা ও নীলাম্বর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী এসো, এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতা ও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে। সুপ্ত গীতের বাসা রচি দাও হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওড়াও হে শূন্যে, ওড়াও ওড়াও হে প্রবল প্রাণ। মোটামুটি একটা বৃষ্টি বৃষ্টি ফিলিংস, মানে সেই ভাইবস যাকে বলি আর কি, সেটা নিয়ে কিন্তু চলে এলো। কি ভালো যে গাইলে রূপসা, অনেক অনেক আদর এবং ভালোবাসা জানাই তোমাকেও। ধন্যবাদ তো বটেই। আপনার পাড়ায় কি আবার গাছ কাটলো? এতদিনে সেই যে পুকুরটা, সেটা কি বুঝিয়ে ফেলছে কি? এইসব খবর নিশ্চয়ই আপনার কাছে চলে আসছে, প্রায়ই আমাদের সবার কানেই আসছে। প্রতিবাদ করি, কাজ না হলে মন খারাপ হয়। প্রকৃতি ধ্বংস হচ্ছে, প্রকৃতি কিন্তু নিজের প্রতিশোধ নিজে নিয়ে নেবেই, সে আমরা জানি না। মন খারাপ নয়, এরকম কোনো খবর নয়, আমি কিন্তু একটু অন্য রকম খবর দেব। মন ভালো করতেই তো আমি এই অনুষ্ঠান করছি, অর্থাৎ ইসনার অঙ্গনের 4র্থ পর্বে আমরা কিন্তু এবার ঝুলিতে আমাদের আরও অনেক কিছু রয়েছে। কি বলুন তো? আমার ঝুড়ি ভর্তি করে নিয়ে এসেছি খবর, অর্থাৎ সায়েন্স নিউজ, বিজ্ঞানের খবর দেব এদিক ওদিক নানা দিক থেকে। সায়েন্স নিউজে এবার কারা রয়েছে শোনাবে কে? বলছি, টিম মুকুলিকা বললে খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, মুকুলিকা জানা চ্যাটার্জি, বেশ বড়সড় একটা নাম, আমি ওকে এভাবেই ডাকি, তাই বললাম। না, আমি ওই যে বলেছি টিম মুকুলিকা, সেখানে কে কে রয়েছে তাদের কথা তো বলতে হবে নাকি? বলে দিই কে কে রয়েছে, কারা রয়েছে, এরম সুন্দর করে খবর যে করেছে সেটা একটুখানি বলে দিই। বরং আমাদের
একটু সুন্দর করেই বলি ভাষা, যে সায়েন্স নিউজের সংকলন করেছে ইসনার 38তম বিজ্ঞান সাংবাদিকতা কোর্সের ছাত্রী নবদীপা দাস এবং মুকুলিকা জানা চ্যাটার্জি, এবং ইসনার প্রাক্তন ছাত্রী মালবিকা সেনগুপ্ত ও অর্পিতা চক্রবর্তী। আর কেন টিম বলেছি? কারণ পাঠে অবশ্যই ডক্টর মুকুলিকা জানা চ্যাটার্জি। তাহলে অপেক্ষা না করে মুকুলিকা ঝুলি একদম উপর করে ফেলো, অর্থাৎ আমরা এখন শুনে নেব সায়েন্স নিউজ বা বিজ্ঞানের খবর। এখন সারা পৃথিবী জুড়েই এল নিনো সতর্কবার্তা জারি করেছে। যখন প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশের তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের তাপমাত্রার তুলনায় অস্বাভাবিক বেশি হয়ে যায়, তখন সারা পৃথিবী জুড়ে যে জলবায়ুগত বিধ্বংসী প্রক্রিয়া দেখা যায় তাকেই বলা হয় এল নিনো। 2026 সালে ভারতবর্ষ এই এল নিনোর কুপ্রভাব ভারতীয় জলবায়ুতে খুবই জটিলভাবে পড়বে, এমনই জানাচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এবং ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই এল নিনো জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুপ্রবাহে বাধা ঘটিয়ে তাকে অনেকটা দুর্বল করে দেয় এবং দেবে। এর ফলে দেশের কিছু অঞ্চলে যেমন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেক কম হবে, সেরকম কিছু কিছু অঞ্চলে হঠাৎ করেই দেখা দেবে অতিবর্ষণ। এতে খরার ঝুঁকি বাড়ার সাথে সাথে অতিবর্ষণের ক্ষতির আশঙ্কা রয়েছে। সাথে চলবে প্রবল তাপপ্রবাহ। জুন থেকে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় এবং বর্ষার মৌসুমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকায় অত্যন্ত বেশি করে ঘাম হবে, কিন্তু তা সহজেই বাষ্পীভূত হতে পারবে না। একেই বলে ওয়েট বাল্ব এফেক্ট। এর ফলে শরীর ঠান্ডাও হতে পারবে না, তাই বাড়তে পারে হিটস্ট্রোকের সম্ভাবনা। এর থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা সকাল 11টা থেকে দুপুর 4টে অবধি যতটা সম্ভব বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করতে পারি। শরীরকে হাইড্রেটেড রাখতে আমরা বেশি করে খেতে পারি জল, শরবত, আখের রস, ডাবের জল, ফলের রস ইত্যাদি। এবার একটু আর্টেমিস 2 এর কথায় আসা যাক। সফল হলো আর্টেমিস 2 চন্দ্র পরিক্রমা অভিযান। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা তাদের আর্টেমিস 2 মিশনের অন্তর্গত 4 জন মহাকাশচারীকে নিয়ে ওরায়ন ওরফে ইন্টিগ্রেটেড স্পেসক্রাফটে করে রওনা হয়েছিল গত 1 এপ্রিল 2026। সে কথা ইসনার তরফ থেকে আগেই জানানো হয়েছিল। প্রায় 9 দিনের সেই চন্দ্র পরিক্রমা অভিযান সেরে গত 11 এপ্রিল 2026-এ সফলভাবে ফিরে এলেন সেই 4 জন মহাকাশচারী। এই সফল চন্দ্র পরিক্রমা উপলব্ধ জ্ঞান এবং গবেষণা ভবিষ্যতে চাঁদে পাকাপাকি বসতি স্থাপনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রভূত সাহায্য করবে। মানব জাতির এই মিলিত সাফল্যে ইসনার অভিনন্দন রইল সকলের জন্য। আচ্ছা, আপনারা কি জানেন ডিএনএরও লাইব্রেরি হতে পারে, তাও আবার আরশোলার? আরশোলার সাথে তো আমরা সকলেই পরিচিত। প্রাগৈতিহাসিক যুগ থেকে আরশোলা পৃথিবীতে বহু প্রতিকূল পরিবেশেও জীবন্ত রয়েছে। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পশ্চিম ভারতীয় শাখা এবং দক্ষিণ ভারতীয় শাখার বিজ্ঞানীরা একযোগে আরশোলার সর্বপ্রথম এবং বৃহত্তম ডিএনএ বারকোড লাইব্রেরি তৈরি করলেন। মলিকুলার টেকনিক ও প্রথাগত ট্যাক্সোনমি এই দুইটির মেলবন্ধন করে এটি তৈরি করা হয়েছে। এই বারকোড লাইব্রেরি বিবর্তনের ইতিহাস, পরিবেশের পর্যবেক্ষণ, জিনোম পরীক্ষা করতে সাহায্য করবে। আরশোলার মতো অত প্রাচীন না হলেও মানুষের তৈরি প্রাচীনতম বস্তুদের মধ্যে পিরামিডের কথাই সবার আগে মনে পড়ে। কখনো কি ভেবে দেখেছি আমরা হাজার হাজার বছর ধরে ভূমিকম্পের প্রকোপ সহ্য করেও পৃথিবীর অতি প্রাচীন পিরামিডগুলি, যেমন ধরুন ইজিপ্টের গিজাতে অবস্থিত সেই বিখ্যাত পিরামিডগুলি কিভাবে অক্ষত থাকে? সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হলো এরই সম্ভাব্য কারণ। প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ হয় এই পিরামিডগুলি। গিজার পিরামিডগুলির অসাধারণ ভূমিকম্প সহনশীলতার কারণ হলো তাদের নিখুঁত জ্যামিতিক গঠন, নির্মাণ উপাদান এবং অসাধারণ ভিত্তি প্রকৌশলের এক অনন্য সমন্বয়।
পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ব্লকগুলোকে কৌশলে এমন উপায়ে সাজানো হয়েছে যাতে সমগ্র ভরের বিন্যাস একটি নির্দিষ্ট জ্যামিতিক সূত্র অনুযায়ী হয়। এর ফলে পিরামিডগুলির সেন্টার অফ গ্র্যাভিটি বা কেন্দ্রভর ভূমির কাছাকাছি থাকায় পিরামিডগুলি বেশ স্থিতিশীল থাকে ভূমিকম্পের সময়ও। ভূমিকম্পের সময় পিরামিডের এই পাথরের ব্লকগুলি সম্পূর্ণভাবে নড়াচড়া প্রতিরোধ না করে ভূমিকম্পে উৎপন্ন শক্তিকে শোষণ এবং পুনর্বন্টন করে ভীষণ নিপুণভাবে কাজ করে। মনে করা হচ্ছে যে এসব কারণেই প্রায় 5000 বছর ধরে বিভিন্ন ভূমিকম্প সহ্য করেও আজও অক্ষত আছে গিজার এই অতি প্রাচীন পিরামিডগুলো। গিজার পিরামিড তো মরুভূমিতে। এইরকম সব মরুভূমি উর্বর করতে চীনের চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের গবেষকরা সম্প্রতি এক অসাধ্য সাধন করেছেন। তারা সায়ানোব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়ার সাহায্যে নর্থ ওয়েস্টার্ন মরুভূমির প্রাণহীন মাটিকে কৃষিযোগ্য উর্বর মাটিতে পরিণত করেছে। এই ব্যাকটেরিয়াগুলি মরুভূমিতে ছড়িয়ে থাকা বালির সাথে বন্ড তৈরি করে বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে সমস্ত পুষ্টি উপাদানগুলিকে মাটির মধ্যে ধরে রাখতে সক্ষম হয়েছে। এই আবিষ্কার নিশ্চয়ই ভবিষ্যতে সারা পৃথিবীব্যাপী খাদ্য সুরক্ষা রক্ষার্থে ভীষণভাবেই সাহায্য করবে। সায়ানোব্যাকটেরিয়ার কথা বলতে গিয়ে নীল রঙের কথা মাথায় এলো। এরকমই নীল রঙের অক্টোপাস আবিষ্কৃত হয়েছে সম্প্রতি। দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশের পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের মধ্যে আছে সেই খুবই বিখ্যাত দ্বীপপুঞ্জ গ্যালাপাগোস। প্রখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইন 1835 সাল নাগাদ সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের পশু পাখিদের নিয়ে গবেষণা করেই প্রবর্তন করেছিলেন জীবের বিবর্তনবাদ। সম্প্রতি সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একদম কাছে সমুদ্রের প্রায় 6000 ফুট নিচে ছোট্ট গল্ফ বলের আকারের কিছু অক্টোপাস আবিষ্কৃত হয়েছে, যেগুলি নীল রঙের। গবেষকরা নীল রঙকে খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ নীল রঙের জন্যেই সমুদ্রের তলার বায়োলুমিনেসেন্ট প্রাণীদের সাথে মোকাবিলা করতে বিশেষ সুবিধা হয় এই অক্টোপাসগুলির। জুটেক্সা জার্নালের প্রকাশিত এই খবরে আশা করা হচ্ছে ভবিষ্যতে এই নীল অক্টোপাসদের নিয়ে গবেষণা আরও নতুন কিছু বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব উন্মোচন করতে সমর্থ হবে। এইবার আসি আমাদের সবাইয়ের অতি প্রিয় ডেভিড স্যারের কথায়। আমাদের অতি প্রিয় বিশিষ্ট প্রকৃতিবিদ এবং প্রখ্যাত সম্প্রচারক স্যার ডেভিড ফ্রেডেরিক অ্যাটেনবরোর জন্মগ্রহণ করেছিলেন 8ই মে 1926 ইংল্যান্ডের মিডলসেক্সে। গত 8ই মে 2026-এ তার 100 বছর পূর্ণ হলো। তার বিখ্যাত সব ডকুমেন্টারি ফিল্মগুলি আমাদের সবাইকে পৃথিবীর যাবতীয় জীববৈচিত্র্যকে ভালোবাসতে এবং সেই সব জীববৈচিত্র্যকে রক্ষা করতে ক্রমাগত অনুপ্রাণিত করে চলেছে। এখনও তিনি নিরন্তর পরিবেশ চেনা এবং পরিবেশ রক্ষার কাজে নিজেকে ব্রতী রেখেছেন। বিশ্ব উষ্ণায়ন এবং সেই সম্পর্কিত জলবায়ু পরিবর্তন নিয়েও তিনি যথেষ্ট সচেষ্ট এবং সরব। ডকুমেন্টারি তৈরির পাশাপাশি লেখালেখিতেও তার অদম্য উৎসাহ, তাই শতায়ু হয়েও তিনি চিরতরুণ। স্যার অ্যাটেনবরোর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে ইসনার প্রণাম রইল এই মহাপুরুষের চরণে। বাহ, অনেক ধন্যবাদ মুকুলিকা। প্রচুর খবর, সে যে কত অজানারে হইল জানা। ধন্যবাদ টিম নিউজকে। পরের পর্বের জন্য অপেক্ষা যেন দীর্ঘতর না হয়, এইটুকু বলতে পারি। প্রকৃতি এত গরম হয়ে যাচ্ছে, সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা, আসলে আমাদের সেই রোদ্দুরে পাওয়া সুন্দর বিকেল বেলাগুলো নেই। সেই যে কবে যুদ্ধ লাগলো, চারিদিকে কেমন যুদ্ধ যুদ্ধ গন্ধ। মানে এর প্রভাব তো আসলে সুদূর প্রসারী, এখনও সব কিছু যেন স্বাভাবিক হয়নি। মাঝে মাঝেই কিন্তু সে দেশের খবরও আমরা পাচ্ছি, অর্থাৎ যুদ্ধের খবর। তাই তো আবার একবার বলতেই হবে, যুদ্ধ নয় শান্তি চাই। হ্যাঁ,
ডক্টর সৈকত কুমার বসু মানে আমাদের সৈকতদা কিন্তু সেই নিয়েই লিখে ফেলেছে তার এবারের কবিতা, অর্থাৎ স্বরচিত কবিতা এবং সেই কবিতা পাঠেও সে নিজেই অর্থাৎ সৈকতদার অনুষ্ঠান অর্থাৎ সৈকতদার স্বরচিত কবিতা পাঠ এবার শুনে নেব ডক্টর সৈকত কুমার বসু। সৈকত কুমার বসুর স্বরচিত কবিতা যুদ্ধ থামাও জীবন বাঁচাও। রক্ত মাখা সূর্যে ওঠে কান্না ভেজা ভোর, ধরণীর বুক কাঁপে বাজে রণডাক দুর্বর। শিশুরা খেলে না আর স্কুল গেট ফাঁকা, আকাশে ড্রোন উড়ে আগুন জ্বলে আঁকা। মাটি গিলে নিচ্ছে স্বপ্ন খণ্ড খণ্ড দেশ, মানুষ খোঁজে জীবন হারায় ভালোবেশ। বারুদের গন্ধ করে বাতাস ভিসে ভরা, শান্তির গানে আজ নেই কোনো সুরধারা। গাজার আকাশে অশ্রু, ইউক্রেন কাঁদে চুপে, সিরিয়ার জলে রাত্রে যুদ্ধ নিঃশব্দ রূপে। মাতৃভূমি হারায় মা, সন্তান পায় না কোল, নেতাদের হিংস্রতায় মরে শত সহস্র প্রাণীর দল। কেন এত রক্ত, কেন এত ক্ষয়, কোথায় মানবতা, কোথায় তার জয়? নিপীড়িতের আর্তনাদ শোনে না আজ কেউ, শান্তির কথা ভুলে হাতে কেবল রাজসাজ। জীবন তো শুধু ধ্বংসের গল্প নয়, চাই আলো, চাই আশা, চাই প্রেমের জয়। বন্ধ হোক যুদ্ধ তাই, থামুক ভয়ঙ্কর গান, দুনিয়া জেগে উঠুক, হোক শান্তির আহ্বান। সীমাহীন লোভ আমাদের বিনাশ ডেকে আনছে, এটা শুনে আমার তাই মনে হলো। সৈকতদা অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ডক্টর সৈকত কুমার বসু তার স্বরচিত কবিতা এবং পাঠে আমরা নিশ্চয়ই মুগ্ধ হলাম। পরিবেশ রক্ষায় আমাদেরই তো ভাবতে হবে। মহান মানুষেরা বলেন পৃথিবী আমাদের প্রয়োজন মতো অনেক দিয়েছেন। হ্যাঁ, সত্যিই তাই, প্রয়োজন মেটাতে যথেষ্ট দিয়েছে, কিন্তু লোভ মেটাতে দেয়নি। অর্থাৎ এত লোভ আমাদের ভালো নয়, এই নির্মম সত্যটা আমাদের মেনে নিতে হবে। কবিগুরুর গান যখন আশ্রয় হচ্ছে মরু বিজয়ের কেতনুরাও, তেমনি সভ্যতার প্রতি কবিতার কথা মনে করায় বারবার। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ মনের গভীরে আমাদের ছাপ ফেলে যায়। আমি একটা কাজ করি, বরং আমার একটু অপটু উচ্চারণ, হ্যাঁ অপটু উচ্চারণেই বরং শোনাই সেই কবিতাটা। নিজের ভালো লাগা থেকে একটু বলতে ইচ্ছা হলো। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। লও যত লৌহ লোস্ট্র কাষ্ঠ এ প্রান্তর। কাটু। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। লও যত লৌহ লোস্ট্র কাষ্ঠ ও প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুষ্প ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। নিবার ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচনা মহৎ তত্ত্বগুলি। পাষাণু পিঞ্জরে তব নাহি চাহি, নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতার একটা ছোট্ট উচ্চারণ শুনবেন। 1896 সালে অর্থাৎ 19শে চৈত্র 1302
সেই সময় রচিত হলো চৈতালি কাব্যগ্রন্থ, সেখানে তিনি এই কবিতাটি অন্তর্ভুক্ত করেন। এরপর একটু চুপ করে থাকতে ইচ্ছে হয় না, সে সময় আমাকে স্টুডিও ঘড়িটি একেবারেই দিচ্ছে না। অনুষ্ঠান শেষ করতে হবে। ডিজিটাল ক্লক ক্লিক ক্লিক করতে করতে আমাকে জানান দিয়ে দিয়েছে বনসৃজন। এই একটাই মাত্র রাস্তা আছে, যদি আমরা পারি তাহলেই হয়তো বাঁচব। বৃহত্তর ক্যানভাসে আমাদের সবাইকে ভাবতে হবে। একটি প্রকৃত শালবনের ধারে, একটি প্রকৃত নদীর পারে, নির্জন দুপুরে চুপচাপ একা বসে থাকা, প্রকৃতির সাথে এইভাবে একাত্ম হওয়া। আমরা এইভাবে একাত্ম হব, কোনো একটা সময় নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে ভাগ করে নেব। যদি পারি বলবো একসাথে উচ্চারণ করব এই শব্দগুলো। হাতের তালুতে তুলে নেব আমলকি, আমরাও একদিন। আর ওকে বলবো হাওয়ায় হাওয়ায়, দেখো এই হলো আমাদের পৃথিবী। শুধু গানটি গাইলে বা শুনলেই তো হবে না, আমাদের সেই অনুযায়ী কাজও করতে হবে। বিশ্ব প্রকৃতি দিবস 5 জুন পেরিয়ে এসেছে, কিন্তু এই উদযাপন আমাদের সারা বছরের। বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে সে দায়িত্ব আরো অনেক বেশি নিতে হবে আমাদের প্রত্যেককে। যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকেও কিন্তু বলছি, এই ভাবনাকে মাথায় রেখে ধুলার এ ধরনের উদ্দেশ্যে নত মস্তকে বলি, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। অঙ্গীকার হোক দূষণ মুক্ত পৃথিবী। ভালো থাকবেন সবাই। রেডিও কলকাতার ইসনার অঙ্গনে 4র্থ পর্ব থেকে বিদায় নিচ্ছি। RJ অম্বালিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজ্ঞান মনস্কতা ধারণ করবেন যাপনে। প্রতিদিন শুনবেন রেডিও কলকাতার অনুষ্ঠান। শুভরাত্রি। Radio Kolkata, your daily dose of happiness.